হাই এভরিওয়ান, আমি সন্দীপ দত্ত। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ইজি মেড লার্নিং। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং কলেজ স্তরেও বিভিন্ন পরীক্ষা রয়েছে। প্রথমেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি সিরিজ আমি ইউটিউব চ্যানেলে শুরু করতে চলেছি। ফেসবুকেও তার লিঙ্ক দেওয়া থাকবে। সেটা হচ্ছে মিশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025। অর্থাৎ যারা 2025 সালে তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাদের বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ যে সাজেশন, অধ্যায় ভিত্তিক সাজেশন, সেগুলো আমি এখন থেকেই দিতে চলেছি। অর্থাৎ তোমরা এখনো প্রায় 5-6 মাস টাইম পাবে প্রতিটা অধ্যায় থেকে বিভিন্ন বিষয়ে। যদিও আজকে আমি ভূগোল বিষয় দিয়ে শুরু করছি, তবে আগামী দিনে বিভিন্ন বিষয়ে আর্টস গ্রুপের বিভিন্ন বিষয়ে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক কোন কোন প্রশ্ন 2025 সালে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচএস পরীক্ষার্থীদের জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, তোমরা কিন্তু এই ভিডিও থেকে তোমরা কিন্তু সেটা পাবে। সুতরাং এখনই বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিও, ভিডিওগুলোকে শেয়ার করে দিও। এবং বিভিন্ন সাবজেক্টের যদি প্রায় 90 থেকে 95% কমন এবং কোনো কোনো সাবজেক্টে 100%ও কমন সাজেশন তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে রাখবে ফেসবুকে। এবার আমি প্রথমেই তোমাদের বলছি, আমি প্রথম চ্যাপ্টার যেটা ভূগোল উচ্চ মাধ্যমিকের আমি শুরু করছি আজকের ভিডিওতে। 2025 সালে ভূগোলের প্রথম অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিকে কি কি প্রশ্ন এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই ব্যাপারগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই যে চ্যাপ্টারের নাম, অধ্যায়ের নাম, সেটা আমি একটু বলে নিই। সেই অধ্যায়ের নামটা হচ্ছে তোমার ভূমিরূপ প্রক্রিয়া। সেই ভূমিরূপ প্রক্রিয়া থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে, কতগুলো এমসিকিউ আসবে বা কতগুলো এসএকিউ আসবে, এই ব্যাপারটা আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার প্যাটার্ন অফ এইচএস কাউন্সিল, তাদের সিস্টেম বা কাঠামো অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, এই অধ্যায় থেকে ভূমিরূপ প্রক্রিয়া প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলে, সেখান থেকে 3 নাম্বারের এমসিকিউ আসবে, অর্থাৎ 1 করে 3টে এমসিকিউ এই অধ্যায় থেকে আসবে। এসএকিউ 2 নম্বরের আসবে, অর্থাৎ 3 আর 2 5 হয়ে গেল। এবং একটি বড় প্রশ্ন আসবে, বলা হচ্ছে 7। যদিও বাস্তবে দেখা যাচ্ছে যখন আমরা এই ভূমিরূপ প্রক্রিয়া থেকে কোশ্চেনটা পাচ্ছি, তার লেজুর হিসাবেও একটা কোশ্চেন থাকছে। সেই লেজুর হিসাবে যে কোশ্চেনটা থাকছে, ধরো 2 বা 1 নম্বরের একটা কোশ্চেন থাকছে, সেটা কিন্তু যে ভূমিরূপ প্রক্রিয়া এই অধ্যায় থেকেই দেবে তার কোনো মানে নেই। বিভিন্ন বছরে যেটা আমরা দেখতে পেয়েছি যে ভূমিরূপ প্রক্রিয়া থেকে 5 নম্বরের একটি প্রশ্ন আসছে এবং তার সাথে লেজুর হিসাবে যে 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন যেটা দিচ্ছে, সেটা কিন্তু ক্ষয়চক্র অধ্যায় থেকেও দিচ্ছে, সেটা কিন্তু জলনির্গম প্রণালী সেই অধ্যায় থেকেও দিচ্ছে। ঠিক আছে, সুতরাং এই ব্যাপারটা কিন্তু আমাদের একটু মাথায় রেখে চলতে হবে। মাটি অধ্যায় থেকেও কিন্তু এখান থেকে লেজুর হিসাবে 1 কিংবা 2 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে জুড়ে দিতে পারে। যাই হোক, কম বেশি আমরা এখান থেকে 10 নম্বরের একটি 10 নম্বর আমরা এই অধ্যায় থেকে কিন্তু আমরা পাবো, এটুকু মোটামুটি কিন্তু শিওর বলা যায়। সুতরাং আজ দেরি না করে, আর আমি দেরি করব না, এবং আমি প্রথমেই চলে যাব যে কি কি প্রশ্ন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2025 সালের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য। প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া, প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। একদম প্রথমে 5 নম্বরের প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চলেছি। 5 নম্বরের যে প্রশ্নগুলো আমি এবার দিয়েছি 2025 সালের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বলা যায় 90 থেকে 90% কমন আসার সম্ভাবনা। প্রথম প্রশ্ন 5 নম্বরের জন্য, প্রথম প্রশ্ন যেটা রেখেছি, সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে। অনেকেই হয়তো বলতে পারো সঞ্চয় কেন রেখেছি। সঞ্চয় এই কারণেই রেখেছি, প্রত্যেকবার দেখা যাচ্ছে 2-1 ক্ষয় দিয়েছে, সঞ্চয় এখনো কোনোবার পরীক্ষায় কিন্তু দেয়নি। সুতরাং ক্ষয়ের ফলে 3টি ভূমিরূপ আমি পড়ব চিত্রসহ, এবং সঞ্চয় কার্যের মাধ্যমে সমুদ্র তরঙ্গ কি কি ভূমিরূপ তৈরি করে এমন 3টে কি 4টে ভূমিরূপ চিত্রসহ আমি রেডি করে রাখবো। তবে এই প্রশ্নটা রেডি করলে বলা যায় মোটামুটি 90 থেকে 95% এই প্রশ্নটা কিন্তু 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ভূমির পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো। অনেক সময় প্রশ্ন আসে নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো। দুটো প্রশ্নই এক। সবার প্রথমে তোমরা জানবে পুনর্যৌবন লাভ কাকে বলে। যে 3 ধরনের পুনর্যৌবন হয়, স্থিতিশীল, গতিশীল পুনর্যৌবন লাভ যেগুলো আছে সেগুলো পড়বে, এবং ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ তোমরা পড়বে। এবং এই পুনর্যৌবন লাভের ফলে বেশ কিছু ভূমিরূপ তৈরি হয়, সেই ভূমিরূপগুলো তোমরা একটু দেখে নেবে। যেমন উপত্যকার মধ্যে উপত্যকা, যেমন নদী মঞ্চ, খোদিত, নদী বাঁক, নিক পয়েন্ট, এই টাইপের যেই ভূমিরূপগুলো গড়ে ওঠে নদীর পুনর্যৌবনের মাধ্যমে বা ভূমিরূপের পুনর্যৌবনের মাধ্যমে, সেই প্রশ্নগুলো কিন্তু একটু তোমাদের দেখে নিতে হবে। আর একটি প্রশ্ন আমি এখানে রাখছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবাল প্রাচীরের
যে উৎপত্তি এবং বৈশিষ্ট্য, এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরের জন্য আমি এই অধ্যায় থেকে রাখছি। অর্থাৎ যে প্রবাল প্রাচীরগুলো হয়, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, অ্যাটল বা প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর যেগুলো আছে, এই ব্যাপারগুলো কিভাবে এরা উৎপত্তি লাভ করছে, কোথায় উৎপত্তি লাভ করছে, বা এদের কি কি বৈশিষ্ট্য আছে, এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আরেকটা প্রশ্ন আমি এক্সট্রা হিসাবে দিচ্ছি 5 নম্বরের জন্য, যেটা 5 নম্বরে ধরে নাও আসবে না, কিন্তু 2 নাম্বার বা 4 নাম্বার বা 3 নম্বরে বা এমসিকিউ এসিকিউতেও আমি যে জায়গা থেকে প্রশ্ন পেতে পারি, সেই জায়গা থেকে একটি প্রশ্ন আমি পড়ার জন্য বলছি এক্সট্রা হিসাবে 5 নাম্বার। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্রবণের শ্রেণী বিভাগ করো। প্রস্রবণ মানে তোমরা জানো, মাটির তলা থেকে যেখানে স্বাভাবিক উপায়ে জল উপরের দিকে উঠে আসে, কোনো রকম কোনো মানুষের সাহায্য ছাড়াই, তাকে আমরা প্রস্রবণ বলি। এর নানা ধরনের শ্রেণী বিভাগ আছে, উৎপত্তিগত শ্রেণী বিভাগ আছে, বিন্যাসগত শ্রেণী বিভাগ আছে, এইগুলো তোমরা একটু দেখে নেবে, কাজে লাগবে। তাহলে আমি মোটামুটি বলছি, সমুদ্র তরঙ্গের ক্ষয় সঞ্চয় ভালো করে পড়তে বলছি, নদীর পুনর্যৌবন লাভ ভালো করে পড়তে বলছি। ধরে নেওয়া যায় এই দুটো প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু এবার 2025 সালে কমন পাচ্ছ। সম্ভাবনা 90 থেকে 95%, আমি 100% কখনোই বলছি না, কারণ বিগত দিনে দেখা যাচ্ছে বিভিন্ন বছরের প্রশ্ন একটু ঘুরিয়ে দিচ্ছে। সুতরাং যারা এই ভিডিওটা দেখছো, যারা ভূগোলে 100 পেতে চাও, তারা অবশ্যই এই প্রথাগত প্রশ্নগুলোর বাইরেও তোমরা পাঠ্য বইটা ভালো করে পড়বে, তাহলে কিন্তু 100% সাফল্য লাভের একটি আশা রয়েছে। এরপরে আমি 4-3-2 এই নম্বরে 4-3-2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি একটুখানি দেখে নেব। প্রথম প্রশ্নটা দিয়ে দিচ্ছি, যেটা রিয়া এবং ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। দেখো, যে প্রশ্নগুলো বলা হবে 2-3-4, প্রত্যেকটা প্রশ্নই মোটামুটি কিন্তু সম্ভাবনা আছে এবং বা সেই রিলেটেড। তোমরা যদি এগুলো ভালো করে দেখে যাও, ধরো এগুলো আসলো না, ধরে নিলাম আমি যে রিয়া বা ফিয়র্ড উপকূল আসলো না, কিন্তু দেখা যাচ্ছে তার প্যারালালি কোনো রিলেটেড প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এগুলো পড়লে মোটামুটি আমি আশা করছি এই চ্যাপ্টারের থেকে 10 নম্বর বা 12 নম্বর প্রশ্ন তোমাদের আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তোমরা 100% অ্যান্সার করতে পারবে। তাহলে প্রথম প্রশ্ন বলে দিয়েছি, রিয়া এবং ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য। একই ফার এবং একই ক্লুডের মধ্যে পার্থক্য, এই দুটো তো পড়ছোই। এছাড়া একই ফিউজ এবং একই টার্ড কাকে বলে তোমরা একবার দেখে নিও। পরের প্রশ্ন, আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন দিয়েছি, আবহ বিকার কাকে বলে, ক্ষয় ভবন কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, বা নগ্নি ভবন কাকে বলে। এগুলো 2 নম্বরের জন্য প্রত্যেকে দেখে যাও। 2 নম্বর মানে কি, ছোট্ট করে, হয়তো ভাববে এত প্রশ্ন ন, ধরো আবহ বিকার কাকে বলে, জাস্ট ছোট্ট করে একটা সংজ্ঞা 1 থেকে 1.5 লাইনে এবং দুটো বৈশিষ্ট্য, একটা উদাহরণ দিয়ে দিলে যে অমুক জায়গায় আবহ বিকার হয়, বাস, আর কিছু দরকার নেই, ছোট করে পড়বে। পরে একটা দিয়েছি, যান্ত্রিক এবং রাসায়নিক আবহ বিকারের মধ্যে পার্থক্য লেখো। যদিও এই টাইপের প্রশ্ন আসে না, তবুও আমি দিচ্ছি এই কারণে, গতবার যেটা আমরা দেখেছি আবহ বিকার চ্যাপ্টার, যেটা আমাদের কাউন্সিল থেকে বলা ছিল যে 1টা বা 2টো ক্লাসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে স্কুলে পড়ানোর সময়, কিন্তু বাস্তবে দেখা গেল গতবার যান্ত্রিক আবহ বিকারের যে বিভিন্ন প্রক্রিয়া, যেমন প্রস্তরচায়, খণ্ডীকরণ, স্বল্পমোচন, এই জায়গাগুলো থেকে কোশ্চেন করেছে। সুতরাং এইবার আমার মনে হলো রাসায়নিক আবহ বিকারও যেহেতু সিলেবাসে আছে, বা জৈবিক আবহ বিকারও সিলেবাসে আছে, এখান থেকেও কিন্তু এবার প্রশ্ন হতে পারে। তাই আমি রাসায়নিক আবহ বিকারের যে বিভিন্ন পদ্ধতিগুলো, যেমন কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস, সলিউশন বা দ্রবণ, এই ব্যাপারগুলো ছোট্ট করে 2 নম্বরের জন্য পড়ে যেতে আমি অনুরোধ জানাচ্ছি। এবার আমি কাস্ট অঞ্চলের থেকে কিছু প্রশ্ন দিয়েছি, কাস্ট অঞ্চলের থেকে 2, 4 বা 3-এ যে প্রশ্নগুলো এবার ইম্পর্টেন্ট হতে পারে, যেমন সিঙ্কহোল কাকে বলে একটা দেখে নিও, ডোলাইন কাকে বলে, পলজি কাকে বলে, পাতন প্রস্তর কাকে বলে, চুনাপাথরের গুহা কিভাবে তৈরি হয়, এই বিষয়গুলো কিন্তু একবার দেখে নিও। এছাড়া আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের একটি পার্থক্য দিচ্ছি, অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকার মধ্যে একটা পার্থক্য কিন্তু আমি পড়তে বলছি বা অনুরোধ করছি। এই প্রশ্নগুলো একবার দেখে যাবে, যদি ভালো করে আরো বেটার কিছু করা যায়। ছোট করে দেখবে, অনেকে ভয় পাও যে এতগুলো প্রশ্ন দেখতে হবে, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, এভাবে চিন্তা করো না, একবার দেখে যাও। যদি কোথাও কারোর কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে, যদি ফেসবুকে দেখো ওখানেও আমার ফোন নাম্বার আছে, যদি ইউটিউবে দেখে থাকো এই ভিডিও, ওখানেও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করবে, কোনো সমস্যা হলে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এরপরে যে প্রশ্নটা দিচ্ছি সমুদ্র তরঙ্গের থেকেই, সম্মুখ তটভূমি কাকে বলে, বা পশ্চাৎ তটভূমি কাকে বলে, বা পুরো দেশ তটভূমি কাকে বলে, অনলি কাকে বলে, এটা পড়ে যাবে, তাহলে কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এছাড়া যে প্রশ্নগুলো দিচ্ছি, কাস্ট অঞ্চল বিকাশের শর্ত, মানে কোনো একটা জায়গায় কাস্ট অঞ্চল তৈরি হতে গেলে, বা কাস্ট অঞ্চলে যে ভূমিরূপগুলো তৈরি হয়, সেই ভূমিরূপের বিকাশ হতে গেলে সেখানে কি কি শর্ত লাগবে, এটা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে কাস্ট অঞ্চল গঠনের নিয়ন্ত্রকগুলি কি, একই প্রশ্ন অ্যান্সার লিখতে হবে। কখনো কখনো প্রশ্ন এসেছে যে কাস্ট অঞ্চল অনুর্বর হয় কেন, অর্থাৎ কাস্ট অঞ্চলে ভালো চাষবাস আমরা অতটা ভালো দেখতে পাই না, অনুর্বর হয় কেন হয়।
এরপরে কিছু ছোট প্রশ্ন দিয়েছি, ভাদস জল কাকে বলে, মুক্ত এবং আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে, আর্টেজিও কূপ এবং গিজার উষ্ণ প্রস্রবণ। তোমরা জানো গিজার মানে উষ্ণ প্রস্রবণ, দুটো যদিও এক নয়। আর্টেজিও কূপ দিয়েছি, আর আমি প্রস্রবণের শ্রেণীবিভাগ করতে বলেছি, ওখান থেকে দু একটা প্রশ্ন আসতে পারে 2 নাম্বার কিংবা এমসিকিউ এসিকিউ। আর একটা প্রশ্ন আমি শেষ বলছি আজকে, সেটা হচ্ছে ক্লিন্ট এবং গ্রাইক্স কাকে বলে, ক্লিন্ট এবং গ্রাইক্স কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা এই অধ্যায় থেকে দেখে যাবে। সুতরাং আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম প্রাকৃতিক ভূগোল, জিওগ্রাফি, সাবজেক্ট জিওগ্রাফি 2025 সালে প্রথম যে অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া, সেই অধ্যায় থেকে কি কি প্রশ্ন 2025 সালে গুরুত্বপূর্ণ হতে চলেছে 5 নম্বরের প্রশ্নও বলেছি, এবং 2 নাম্বার 3 নাম্বার 4 নম্বরের প্রশ্নও কিন্তু বলেছি। তোমরা একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে যদি প্রশ্নগুলো একবার একটু দেখে যাও, কারণ ভূগোল এমন একটা বিষয়, আমার নিজের সাবজেক্ট ভূগোল, আমি জানি যে কনসেপ্ট যদি একটু ক্লিয়ার হয়, একটু যদি দেখে নিতে পারি, বুঝে নিতে পারি, নিজের থেকে বানিয়েও লেখা যায়। এখানে সাল তারিখ মনে রাখারও কোনো ঝঞ্ঝাট নেই, বা খুব কষ্টেরও কোনো ব্যাপার নেই। একটুখানি বুঝে নাও কারোর কাছে, স্কুল থেকে বা যে সমস্ত স্যারদের কাছে তোমরা পড়ো, একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। আমি আশা করছি তোমরা নিজেরাই নিজের ভাষাতে লিখতে পারবে, কারণ ভূগোলে ভাষার কোনো গুরুত্ব নেই। তুমি যেমন ভাবে লিখবে, যদি ঠিক লেখো তাহলে কিন্তু তুমি 100% নাম্বার পাবে। যাই হোক, প্রথম অধ্যায়ের সাজেশনটা আমি দিলাম। এরপরে পরপর যে অধ্যায়গুলো আছে, যেমন ক্ষয়চক্র আছে, মাটি আছে, আবহাওয়া জলবায়ু আছে, মানুষ পরিবেশের সম্পর্ক আছে, জীববৈচিত্র্য আছে, কৃষি আছে, শিল্প আছে, জনসংখ্যা আছে, জনবসতি আছে, পরপর আছে। এই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিন্তু সিলেক্টেড কিছু প্রশ্ন তোমাদের দেব। এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেকটা দেরি আছে, তোমরা জানো 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সুতরাং এখন থেকেই তোমরা যদি এই প্রশ্নগুলো একবার করে লিখে লিখে অভ্যাস করো, একবার করে পড়ো, একবার করে কনসেপ্ট ক্লিয়ার করো, আশা করছি 2025 সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় তোমাদের অন্তত আত্মবিশ্বাস ব্যাপক পরিমাণে বাড়বে। পরীক্ষা দিতে যাওয়ার আগে ভয় লাগবে না, এবং পরীক্ষার 1 দিন 2 দিন আগে তোমরা ইউটিউবে সার্চে যাবে না যে দেখি তো কে কি সাজেশন দিল, লাস্ট মিনিট কি কি সাজেশন দিল। যদিও আমি লাস্ট মিনিট আরেকটা সাজেশন দেবো, সেটা পরীক্ষার একদম আগে, পরীক্ষার হয়তো 4-5 দিন আগে, কিন্তু তার আগে আমি যে অধ্যায় ভিত্তিক যে মিশনটা, যে সিরিজটা চালু করলাম, অর্থাৎ উচ্চ মাধ্যমিক মিশন, উচ্চ মাধ্যমিক ভূগোল 2025, এই টাইটেলের আন্ডারে যতগুলো ভিডিও পড়বে, তোমরা যদি পরপর দেখতে থাকো, আশা করছি যে কদিন বাকি আছে তোমাদের ভূগোলে খুব সুন্দর প্রস্তুতি হয়ে যাবে। আর বেশি কথা বলবো না, যেহেতু সাজেশনটা বা গুরুত্বপূর্ণ প্রশ্নটা যাই বলো না কেন দেওয়া হয়ে গেছে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক 2025 সালে ভূগোল পরীক্ষা, আমি এই কামনা করব, চ্যানেলের তরফ থেকে এই কামনা থাকবে। যদি এই ধরনের ভিডিও তোমরা আরো দেখতে চাও, বিভিন্ন সাবজেক্টের যদি আরো দেখতে চাও, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং যে প্রশ্নগুলো দেওয়া হলো, আশা করছি এই প্রশ্নগুলো থেকে তোমরা 90%-এর উপরে কিন্তু তোমরা কমন পাচ্ছ, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। আজকে এখানেই শেষ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরীক্ষা অবশ্যই ভালো করে দিও। নমস্কার।